আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি একটি পুরস্কারপ্রাপ্ত সুপারহিট তেলেগু থ্রিলার মুভি হাইওয়ে। আপনাদের বলে রাখি, হাইওয়ে নামে আর একটা হিন্দি মুভিও আছে, তবে সেই মুভি থেকে এই মুভিটা সম্পূর্ণ ভিন্ন। এই মুভিতে আমরা একজন সাইকোকে দেখতে পাই, যে সাইকো সুন্দরী মেয়ে দেখলে ঠিক থাকতে পারে না, তাই তাদের ধরে নিয়ে সে তাদের সাথে এমন সব কাজবাজ করে যা দেখলে আপনিও মাথা ঠিক রাখতে পারবেন না। আর এই সাইকো এতটাই চালাক যে পুলিশকে প্রতি পদে পদে নাকানি চুবানি খাইয়ে মারে। আর মুভির শেষে যখন জানতে পারবেন যে এই সাইকো এসব কাজ কেন করছে, তখন আপনারও রাগ ধরবে। তো চলুন মুভির কিছু ঝলক দেখিয়ে মুভিটি শুরু করা যাক। Any leads? As usual, ma'am. Same. Anna! Look at the wheel distance. It's... Gates and check carefully. Okay, ma'am. In a night, 1:30 to 3. Praveen, Ma'am. the real hunt is on. মুভির প্রথমে আমরা ঘন কালো গভীর জঙ্গলের বুক চিরে একটি গাড়িকে আসতে দেখি, যে গাড়ির ভিতরে একটি ছেলে বসে আছে এবং সে বলছে, আমার নাম বিষ্ণু, আমি একজন ফটোগ্রাফার। আমি কিছুদিন ধরে সংবাদ মাধ্যম ও বিভিন্ন পত্রিকায় লক্ষ্য করছি হায়দ্রাবাদে প্রতিদিন কোনো না কোনো মেয়ে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। নিরুদ্দেশ হবার পর তাদের সাথে কেউ একজন নোংরা খেলায় মেতে ওঠে, আর তার খেলার শেষে কোনো রাস্তায় তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। কিন্তু আমি কখনো ভাবিনি যে আমি হায়দ্রাবাদ থেকে এত দূরে থাকা সত্ত্বেও এই কিলার আমার জীবনের সঙ্গে এইভাবে জড়িয়ে যাবে। কিন্তু এই সাইকো বিষ্ণুর সাথে কিভাবে জড়িয়ে গেল সেটা জানতে হলে আমাদের কিছুটা সময় পিছিয়ে যেতে হবে, যেখানে আমরা ভারতের বিশাখাপত্তনম বলে একটি জায়গা দেখতে পাই। এখানেই বিষ্ণু তার পরিবারকে নিয়ে বাস করে। তো একদিন বিষ্ণু কোথাও যাওয়ার জন্য তার প্রয়োজনীয় সবকিছু তার ব্যাগে গোছানোর সময় দেখে যে তার ব্যাগে তার ক্যামেরাটি নাই। তাই সে তার বোন শ্বেতাকে জিজ্ঞাসা করে, শ্বেতা, আমার ক্যামেরাটা কোথায়? কিন্তু কোথায় শ্বেতা? বিষ্ণু তো কাউকেই দেখতে পায় না। তখন সে তার মা আর দাদিকে ডাকতে ডাকতে বাহিরে আসলে শুনতে পায় যে পাশের আরেকটি রুম থেকে কিসের যেন আওয়াজ আসছে। তাই সে সেই রুমে গিয়ে দেখে যে তার মা, দাদি এবং তার বোন তার ক্যামেরাটা নিয়ে রিলস বানাচ্ছে। বিষ্ণু তো রেগে মেগে স্ট্যান্ড থেকে ক্যামেরাটা খুলে নিয়ে বলে, তোমাদের বলছি না যে তোমরা আমার ক্যামেরা ধরবা না? শ্বেতা বলে, ভাইয়া, পাশের বাড়ির পিঙ্কির অনেক ফলোয়ার্স হয়ে গেছে, তাই আমরা আজকে খুব ভালো একটা ভিডিও বানাচ্ছি, এই ভিডিও ভাইরাল হবেই, প্লিজ ক্যামেরাটা দে না। না, তোদের এই আলতু ফালতু ভিডিও বানানোর জন্য আমার ক্যামেরাটা আমি কিনিনি, বুঝলি? এরপর দাদি, মা আর বোনের অনেক অনুরোধে বিষ্ণু বলে, ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের ভিডিও করে দিচ্ছি, তবে তার জন্য একটা শর্ত আছে, আমার কোথায় কি জামা কাপড় আছে সব ঠিকঠাক খুঁজে গুছিয়ে দিতে হবে। সবাই তখন রাজি হয়ে যায়। তাই বিষ্ণু তাদের একটা নাচের ভিডিও বানিয়ে দেয়। এদিকে বিষ্ণুর বন্ধু সমুদ্রম তার বাড়ির সামনে এসে হাজির হলে আমরা দেখতে পাই বিষ্ণুর মা, বোন আর দাদি বিষ্ণুর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাহিরে এসে সমুদ্রকে জিজ্ঞাসা করে যে তারা কোথায় যাচ্ছে। সমুদ্রম বলে তারা একটি বিয়ের অনুষ্ঠানে ফটোগ্রাফি করতে ব্যাঙ্গালোর যাচ্ছে। এরপর সবাইকে বিদায় জানিয়ে বিষ্ণু আর সমুদ্রম বেরিয়ে পড়ে। এরপর সিন চলে আসে নাদিপুরি বলে একটি গ্রামে, যেখানে একটি পোল্ট্রির ফার্মে একজন মেয়ে রাত্রি 9:30টার সময় মুরগিদের খাবার দিচ্ছিল। এই মেয়েটির নাম তুলসী। তো মুরগির খাবার দেওয়া শেষ হয়ে গেলে তুলসী তার মায়ের কাছে গিয়ে বলে, মা, মুরগির খাবার দেওয়া হয়ে গেছে, দাও আমি চাউল কয়টা বেছে দিই। তুলসীর মা বলে, থাক, আর সারাদিন তুই অনেক কাজ করেছিস, এখন যা, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নে। না মা, আমি তোমাকে রেখে একা একা খাবো না, তুমি চলো না। এর মাঝেই তুলসীর মা একটি গাড়িকে তাদের বাসার দিকে আসতে দেখে তুলসীকে ঘরের ভেতর লুকিয়ে পড়তে বলে। তুলসী ঘরের ভেতর চলে গেলে সেখানে একটি গাড়ি এসে দাঁড়ায়, আর সেই গাড়ি থেকে একজন নেমে এসে তুলসীর মাকে বলে, এই রাঙ্গাম্মা, আমাকে আসতে দেখে মেয়েকে কোথায় লুকিয়ে রাখলি? বাবু, তুলসীকে কোথাও লুকিয়ে রাখিনি তো, তুলসী সারাদিন কাজ করে খুবই ক্লান্ত, তাইও বিশ্রাম নিতে গেছে। তোর মেয়ের সঙ্গে আমার কবে বিয়ে দিবি? আরে এই বুড়িয়ার কুরকুরানি তো পুরাই পুরো লেভেলের। আসলে এর নাম কাশি, যে তুলসী আর তার মাকে এখানে থাকার আশ্রয় দিয়েছে। তুলসীর মা বলে, এটা আপনি কি বলছেন বাবু? তুলসী তো আপনার মেয়ের বয়সী, তাকে আপনি বিয়ের প্রস্তাব কিভাবে দেন? আপনি আমাদের এখানে থাকতে দিয়েছেন, এটা ঠিক কথা, কিন্তু আপনার সঙ্গে আমার মেয়ের বিয়ে আমি কিছুতেই দেবো না। এদিকে তুলসী ঘরে বসে এই বুইড়া বেড়ার কথা শুনে কান্না করতে থাকে। এর মাঝেই কাশি ঘরে ঢুকে তুলসীর সঙ্গে জোরজবস্তি করতে লাগলে তুলসী কোনো রকম তার হাত থেকে নিজেকে বাঁচিয়ে পোল্ট্রির ফার্মের ভিতরে এসে লুকিয়ে পড়ে। এরপর সেই লোকটাও তুলসীকে খুঁজতে খুঁজতে সেই পোল্ট্রির ফার্মের ভেতরে এসে তুলসীকে খুঁজতে থাকে। তুলসী নিজেকে যতটা সম্ভব গোপন করে এক জায়গায় লুকিয়ে থাকে, আর তখনই সেই লোকটা এসে তার গলাটা খপ করে ধরে নেয়। তুলসী ভয় চিৎকার করতে লাগলে তার মা দৌড়ে সেখানে আসে এবং নিজের মেয়েকে এই হারামির হাত থেকে রক্ষা করতে গিয়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আর এই ধস্তাধস্তি করতে করতে কাশি ধরাম করে নিচে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। দেখছেন জ্বালা,
শালার বুড়িটা পারে না লড়াচড়া করতে, এদিকে বিয়ে করার ইচ্ছা 16 আনা। তুলসীর মা এই দৃশ্য দেখে তার মেয়েকে টানতে টানতে ঘরে নিয়ে গিয়ে তার যাবতীয় জিনিসপত্র একটি ব্যাগে গুছিয়ে তুলসীর হাতে কিছু টাকা দিয়ে তাকে বলে, তুই এক্ষুনি এই গ্রাম ছেড়ে পালিয়ে যা মা, না হলে এই হারামির হাত থেকে আমি তোকে আর বাঁচাতে পারবো না। তুলসী বলে, মা আমি এত রাতে কোথায় যাব? শোন তুলসী, এতদিন তুই অনেক জিজ্ঞাসা করছিস যে তোর বাবা কোথায় থাকে, আমি তোকে কোনোদিনও বলিনি, আজ বলছি মন দিয়ে শোন। তোর বাবা আমাদের ছেড়ে যাওয়ার পর আবার বিয়ে করে ম্যাঙ্গালোরে থাকে, আর সেখানে সে রেলওয়েতে একজন গেটম্যান হিসেবে চাকরি করে। তুই ম্যাঙ্গালোর চলে যা, আমার বিশ্বাস তোর বাবা তোকে ফেলতে পারবে না। তুলসী বলে, মা তুমিও চলো না আমার সাথে। না তুলসী, আমি গেলে তোর বাবার নতুন পরিবার কখনোই আমাকে মেনে নেবে না। কিন্তু মা আমি এতটা পথ একা একা কিভাবে যাব? আমি যে কোনো রাস্তাঘাট চিনি না। ভয় পাস না তুলসী, মা দুর্গা তোকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে এবং সেই সবসময় তোকে রক্ষা করবে। তুলসী কাঁদতে কাঁদতে মা দুর্গার দিকে এক নজর তাকায়। আর তখনই সিন চলে যায় হায়দ্রাবাদে, যেখানে আশা ভারতী বলে একজন চিফ ইনভেস্টিগেটিভ অফিসার তার ফোর্স নিয়ে একটি মেয়ের মৃতদেহের কাছে দাঁড়িয়ে আছে এবং প্রবীণ নামে এক পুলিশ অফিসারকে বলছে, প্রবীণ এই মেয়ের মৃত্যুটাও সেই একই রকম ভাবে হয়েছে যেভাবে আরো 4টে মেয়ের মৃত্যু হয়েছিল। আসলে এই হারামি মেয়েদের কষ্ট দিয়ে দিয়ে মারতে ভালোবাসে, আর যখন কেউ যন্ত্রণায় ছটফট করতে থাকে তখন সেই কষ্ট দেখে সে একটা আলাদা শান্তি পায়। আচ্ছা প্রবীণ, এখান থেকে কি কোনো ক্লু পাওয়া যাচ্ছে যা দিয়ে আমরা সরাসরি অপরাধীর কাছে পৌঁছাতে পারি? প্রবীণ বলে, না ম্যাডাম, এখান থেকেও সেই একই রকম আধ খাওয়া সিগারেট আর গাড়ির টায়ারের দাগ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আসলে এই অপরাধী হচ্ছে একজন সাইকো, যে বিনা কারণে কোনো শত্রুতা ছাড়াই যদি কোনো সুন্দর মেয়েকে রাস্তায় দেখে তাহলে সে তাকে ধরে নিয়ে তার সঙ্গে এক নোংরা খেলায় মেতে ওঠে। আর শেষে সেই মেয়ের মৃত শরীরের বিভিন্ন চিহ্ন দেখে বোঝা যায় যে একই ব্যক্তি একই রকমভাবে এই অপরাধ করেছে। এর মাঝে সেখানে সংবাদ মাধ্যমে এসে উপস্থিত হয় এবং আশা ভারতীকে সাংবাদিকরা জিজ্ঞাসা করে, ম্যাডাম আরো 4টে মৃত্যুর মতো এই মৃত্যুটাও ঘটে গেল, আপনারা আটকাতে পারলেন না, আপনাদের কি মনে হয় অপরাধী আপনাদের থেকে বেশি চালাক? আশা ভারতী বলে, সে হয়তো ভাবছে সে খুব বেশি চালাক, কিন্তু তার এই চালাকি আর বেশি দিন টিকবে না, আমরা খুব শীঘ্রই তাকে ধরে ফেলবো। এই কথা বলে তারা তাদের গাড়িতে উঠে পড়লেও চিন্তা কিন্তু তাদের মাথায় রয়েই গেছে। আশা ভারতী প্রবীণকে বলে, এই মালটা আমাদের কিভাবে এত গোল খাওয়াচ্ছে, মালটা সত্যিই আমাদের মাথা খারাপ করে দিবে। আর তখন সিন চলে আসে একটি গাড়ির কাছে, যে গাড়িটা একটি ছেলে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করছে এবং সেই পানিতে ধুয়ে যাচ্ছে লাল রঙের কোনো একটি পদার্থ। এরপর সে ভালোভাবে গাড়িটা পরিষ্কার করে কিছু কাগজপত্র আগুনে পুড়িয়ে ফেলতে লাগে, আর তখনই আমরা বুঝতে পারি এই গাড়িটা হচ্ছে আসলে একটা অ্যাম্বুলেন্স, আর এই ছেলেটা হচ্ছে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, যে সারাদিন একটা নির্জন জায়গায় তার গাড়ি নিয়ে অপেক্ষা করার পর রাত্রি 9:30টার সময় সুহানা মল নামে একটি শপিং মলে এসে কার জন্য যেন অপেক্ষা করছে। এরই মাঝে একটি মেয়ে তার শপিং শেষ করে ফোনে কথা বলতে বলতে সামনের দিকে আগাতে লাগে, আর এই অ্যাম্বুলেন্স ড্রাইভার সেই মেয়েটিকে খুব ভালোভাবে দেখতে থাকে। মেয়েটা ধীরে ধীরে তার গাড়ির কাছে আসতে লাগলে অ্যাম্বুলেন্স ড্রাইভার তার গাড়ি স্টার্ট দেয় এবং নিঃশব্দে মেয়েটার সাথে চলতে চলতে মেয়েটার গাড়ির কাছে এসে থামে। মেয়েটি যখন তার গাড়িতে উঠতে যাবে ঠিক তখনই গাড়ি থেকে সেই ড্রাইভার ধীরে ধীরে নেমে মেয়েটির মুখ চেপে ধরে তার অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এই হচ্ছে সেই মাল যে হায়দ্রাবাদের মেয়েদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। এদিকে তুলসী নাদিপুরি বাস স্ট্যান্ডে এসে দুজন লোককে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, ভাইয়া এখান থেকে ম্যাঙ্গালোর যাওয়ার বাস কখন ছাড়বে বলতে পারেন? একজন বলে, এখান থেকে ম্যাঙ্গালোর যাওয়ার কোনো বাস তো ছাড়ে না, তবে ওই যে বাসটা দেখতে পাচ্ছ ওই বাসটা বিজয়ওয়াড়া বলে একটা জায়গায় গিয়ে দাঁড়াবে, সেখান থেকে ব্যাঙ্গালোর যাওয়ার বাস সবসময় পাওয়া যায়, তুমি এই বাসে উঠতে পারো। তুলসী সেই কথা শুনে ওই বাসে গিয়ে উঠে পড়ে। সিন চলে আসে সেই শপিং মলে, যেখানে পুলিশ সাথী নামে একটি মেয়ের মিসিং হওয়ার খবর শুনে মেয়েটির মোবাইল লোকেশন ধরে এই শপিং মলে এসে হাজির হয় এবং তারা দেখতে পায় যে মেয়েটার গাড়ির দরজা খোলা অবস্থায় পড়ে রয়েছে আর নিচে পড়ে রয়েছে মেয়েটির ফোন। তখন তারা আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ খোঁজ করতে থাকলে জানা যায় যে শপিং মলটি এখনো সম্পূর্ণ তৈরি না হওয়ার কারণে শপিং মলের প্রতিটি জায়গায় সিসিটিভি লাগানো সম্ভব হয়নি। আশা ভারতী জায়গাটি ভালোভাবে লক্ষ্য করতে করতে দেখতে পায় একটা সিগারেট আধপোড়া অবস্থায় পড়ে রয়েছে। সে প্রবীণকে বলে, প্রবীণ এখানে ধূমপান করা নিষিদ্ধ, তবু এখানে কেউ একজন সিগারেট খেয়েছে, আর আশ্চর্যজনকভাবে এই সিগারেটও সেই একই ব্র্যান্ডের যে ব্র্যান্ডের সিগারেট আগে মারা যাওয়া সেই মেয়েগুলোর মৃতদেহের পাশে পাওয়া গেছে। তার মানে এটাও ওই সাইকোরই কাজ। প্রবীণ আশেপাশের সমস্ত চেকপোস্টগুলোতে পুলিশকে কড়া নজর রাখতে বলো, যেন কোনো গাড়ির বিনা চেকিংয়ে চেকপোস্ট না পার করতে পারে। আমার মনে হয় সাথী এখনো জীবন্ত, তাই ওকে যেভাবেই হোক আমাদের বাঁচাতে হবে। এদিকে সেই সাইকো সাথীকে নিয়ে গভীর রাতে একটি পরিত্যক্ত ফাঁকা গোডাউনের ভেতর ঢুকলে একটা গাড়ির আওয়াজে সেই গোডাউনের পাশে কুড়ে ঘরে থাকা এক বৃদ্ধ লোকের ঘুম ভেঙে যায় এবং সে হঠাৎ গাড়ির আওয়াজটা কোথা থেকে আসলো সেটা দেখার জন্য বাইরে বেরিয়ে আসে। আর ওই অ্যাম্বুলেন্স গোডাউনের আরো ভিতরে গিয়ে একসময় থেমে যায়। তারপর সেই সাইকো অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুলে সাথীকে বাহির করে আনে। সাথীর হাত পা বাঁধা এবং তার মুখে এমন কিছু একটা দেওয়া যার কারণে সে ভয় চিৎকার করলেও সেই আওয়াজ কেউ শুনতে পায় না। এদিকে সাইকো সাথীকে বলে, তুই যত চুপ করে থাকবি ঠিক তত তাড়াতাড়ি আমি তোকে বাড়ি ফিরিয়ে দিব। তোর মা বাবা হয়তো তোর জন্য খুব চিন্তা করছে, তুই তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাস কিনা বল। সাথী মাথা নাড়িয়ে বোঝায় যে হ্যাঁ,
সে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চায়। এবার সেই সাইকো গাড়ির ভিতর থেকে একটা কাঁচি বের করে এনে তার পরনে থাকা সমস্ত জামা কাপড় কেটে ফেলতে লাগলে সেখানে সেই বৃদ্ধ মানুষটি আসে এবং সেই অ্যাম্বুলেন্সটি দেখে সে বলে, কে এখানে? এত রাতে এখানে কি করতে এসেছো? কিন্তু সে কাউকে দেখতে পায় না। তাই সে ধীরে ধীরে গাড়ির পিছনের দিকে আসতে লাগলে দেখতে পায় হাত পা বাঁধা অবস্থায় একটি মেয়ে সেখানে রয়েছে। বৃদ্ধ লোকটি সেই মেয়েটিকে বাঁচাতে চায়। মেয়েটি তখন ওই মুরব্বী লোকটিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। এরই মাঝে পিছন দিক থেকে সেই সাইকো তাকে আঘাত করে আর সঙ্গে সঙ্গেই সেই বৃদ্ধ লোকটি মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। শালা হারামি আমার সমস্ত কিছু নষ্ট করে দিল, এই কথা বলে ওই সাইকো সাথীকে গাড়িতে তুলে সেখান থেকে চলে যায়। চিন্তা করেন শালাই কত বড় বদমাইশ। এবার আমরা জয়া ধাবা বলে একটি জায়গা দেখতে পাই, যেখানে নাদিপুরি বাস স্ট্যান্ড থেকে একটি বাস এসে থামে আর এই বাসেই তুলসী রয়েছে। এই বাস এখানে কিছুক্ষণ দাঁড়াবে, তাই তুলসী বাস থেকে নেমে আসে ওয়াশরুমে যাওয়ার জন্য। এরপর সে ওয়াশরুমের ভিতরে গেলে একজন বৃদ্ধ মহিলা যে এই ওয়াশরুম পরিষ্কার করার দায়িত্বে আছে সেভাবে সবাই হয়তো তাদের কাজ ছেড়ে আবার বাসে গিয়ে উঠে পড়েছে। তাই সে এসে সমস্ত ওয়াশরুমের দরজার খিল আটকে দেয়। দেখছেন জ্বালা, এদিকে বাস ছাড়ার সময় হয়ে গেছে, তাই তুলসী তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে আসতে চাইলে দেখে যে ওয়াশরুমের বাহির থেকে কে যেন দরজায় খিল আটকে দিয়েছে। তুলসী দরজার উপর ধাক্কা মারতে মারতে চিৎকার করে বলতে থাকে, কেউ আছো? প্লিজ দরজাটা খোলো। কিন্তু সেই বয়স্ক মহিলা তো কানে কম শোনে, তাই কোনো আওয়াজই তার কানে যায় না। তুলসী চিৎকার করতে করতে একসময় ক্লান্ত হয়ে ওয়াশরুমের ভিতরেই চুপচাপ দাঁড়িয়ে কান্না করতে থাকে। এদিকে সেই বাস তুলসীকে ছেড়ে চলে যায়। সিন চলে আসে সেই পুরনো গোডাউনে, যেখানে মৃত্যুর খবর পেয়ে আশা ভারতী তার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসা করে যে কি কারণে এনার মৃত্যু হয়েছে। একজন বলে, ছুরির আঘাতে ম্যাডাম। এরপর সেখানে একটি হেডফোন খুঁজে পাওয়া যায়। এটা দেখে আশা একজন পুলিশকে বলে যে এই হেডফোনটার ছবি তুলে সাথীর বাড়িতে পাঠিয়ে দাও। তার মাকে জিজ্ঞাসা করে যে হেডফোনটা তার মেয়ের কিনা। এবার আশা প্রবীণকে ডেকে বলে, প্রবীণ ভালোভাবে লক্ষ্য করো, এখানে একটা গাড়ির চাকার দাগ দেখা যাচ্ছে আর এই চাকার দাগ দেখে বোঝা যাচ্ছে যে গাড়িটা কোনো বড় একটি গাড়ি। এছাড়াও গাড়ির পিছনের দিকে কিছু পায়ের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। এর মানে যে গাড়িটায় ওই হারামি রয়েছে সেই গাড়ির পিছনে দরজা আছে। সে যখন প্রবীণের সাথে এইসব কথা বলছিল তখন একজন পুলিশ এসে আশাকে জানায় যে সাথীর মা জানিয়েছে এই হেডফোনটা তার মেয়ের। আশা বলে, প্রবীণ একটা জিনিস লক্ষ্য করো, সাথীকে তুলে নিয়ে আসার পর অপরাধী এখানে পৌঁছায়, তখন ওই বৃদ্ধ লোকটি কোনোভাবে তাদের দেখে ফেলে এবং সাথীকে বাঁচানোর চেষ্টা করে। আর সেই কারণেই ওই সাইকো এই বৃদ্ধ লোকটিকে মেরে এখান থেকে পালিয়ে যায়। আমার মনে হয় সে পালিয়ে বেশি দূর এখনো যেতে পারেনি, সে আমাদের খুব কাছাকাছি আছে। তাই প্রত্যেকটা পুলিশ স্টেশন, চেকপোস্ট এবং প্রত্যেকটি রাস্তায় থাকা ট্রাফিকদের জানিয়ে দাও তারা যেন প্রত্যেকটি গাড়ি নিখুঁতভাবে চেক করে, কারণ সাথী ওই গাড়িতেই আছে। প্রবীণ বলে, ঠিক আছে ম্যাডাম। এরপর সিন চলে আসে তুলসীর কাছে। তুলসী এখনো ওয়াশরুমের ভিতরেই আটকা। এরই মাঝে একটি মেয়ে ওয়াশরুমে আসে। তুলসী কারো আসার শব্দ পেয়ে আবার দরজায় ধাক্কা দিতে থাকলে মেয়েটা দরজা খুলে দেয়। তুলসী দৌড়ে বাইরে বেরিয়ে এসে দেখে যে তার বাস আর নেই। এদিকে অসহায় একটি মেয়েকে রাত্রে একা দেখে এক শয়তান ট্রাক ড্রাইভার তার কাছে আলগা পীড়িত করতে আসে আর বলে, কি হয়েছে তোমার? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছো কেন? আর এত রাতে একা একা কোথায় যাও? তুলসী ভয় পেয়ে বলে, আমার বাস ছেড়ে চলে গেছে। বাস ছেড়ে চলে গেছে? তাতে কি হয়েছে? আমি আছি তো, আমি তোমাকে পৌঁছে দিব। এই কথা বলে তুলসীর গায়ে ওই মদনা হাত দেওয়ার চেষ্টা করলে তুলসী সরে যায়। আর এতক্ষণ ধরে এই সবকিছুই দূর থেকে এই জয়া ধাবার মালকিন লক্ষ্য করে, যার নাম জয়া। এবং যখন দেখে ওই বদমাইশটা মেয়েটার পিছনে খুব লাগছে, তখন সে এসে বলে, ওই মেয়ে, আমি তোমাকে কতক্ষণ ধরে খুঁজছি, কোথায় চলে যাও তুমি মাঝে মাঝে? আর এই যে তোমার কাহিনী কি? এই মেয়েটার কাছে কি চাও? যাও এখান থেকে। মেয়ে দেখলেই চুকচুকানি বেড়ে যায় নাকি? লোকটা ভাব খারাপ দেখে সেখান থেকে চলে গেলে জয়া তুলসীকে বলে, মা তুমি এত রাতে এখানে কি করছো? এই জায়গাটি মোটেই সুবিধার না। তুলসী তখন জয়াকে সবকিছু বললে জয়া বলে, তোমার বাবা থাকে কোথায়? তুলসী বলে, ম্যাঙ্গালোর। কিন্তু ম্যাঙ্গালোরে তো এখান থেকে কোনো বাস নেই। এই কথা শুনে তুলসী কান্না করতে লাগলে জয়া বলে, কান্না করো না, তুমি এই রাত্রিটা এখানেই থাকো, কাল সকালে আমি তোমাকে ম্যাঙ্গালোরের বাসে উঠিয়ে দেবো, কেমন? আর এদিকে সাথীকে নিয়ে সেই অ্যাম্বুলেন্স একটা চেকপোস্টের কিছুটা দূরে এসে লক্ষ্য করে যে সেখানে পুলিশ চেকিং করছে। তাই ওই সাইকো অ্যাম্বুলেন্সের এমার্জেন্সি বাতি অন করে সামনের দিকে আগাতে লাগে। পুলিশ অ্যাম্বুলেন্সে রুগী আছে ভেবে অ্যাম্বুলেন্সটাকে যাওয়ার জন্য রাস্তা ক্লিয়ার করে দিলে ধীরে ধীরে ওই সাইকো সেই অ্যাম্বুলেন্স নিয়ে চেকপোস্ট পার করে চলে যায়। সাথীর চিৎকার কোনো পুলিশের কান পর্যন্তই পৌঁছায় না। সিন চলে আসে বিষ্ণু ও সমুদ্রমের কাছে, যেখানে সমুদ্রম বিষ্ণুকে বলছে, দোস্ত এখানে সব রাস্তায় তো দেখতে এক লাগে, আমার মনে হয় একটা জায়গায় গোল করে বারবার ঘুরতেছি আমরা। এইসব কথাবার্তার মাঝেই তাদের গাড়িটা হঠাৎ থেমে যায়। সমুদ্রম বলে, কি হইলো দোস্ত? বিষ্ণু বলে, গাড়িটা থেমে গেছে। সমুদ্রম বলে, সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু থামলো কেন? বিষ্ণু কোনো উত্তর না দিয়ে গাড়ি থেকে নেমে এসে গাড়িটার কি সমস্যা হচ্ছে বোঝার চেষ্টা করে। সমুদ্রম বলে, কিছু বুঝলি? কি হয়েছে গাড়ির? বিষ্ণু বলে, না রে দোস্ত, কিছুই বুঝতেছি না। এখন এখানে গাড়ির মেকানিকই বা কোথায় পাই বলতো? এই বলে বিষ্ণু তার মোবাইলের ম্যাপটা খুলে দেখতে পায় যে 3 কিলোমিটার দূরে জয়া ধাবা। আর এই জয়া হচ্ছে বিষ্ণুর আন্টি। বিষ্ণু সমুদ্রমকে বলে, দোস্ত এই খারাপ পরিস্থিতির মধ্যেও একটা ভালো খবর আছে,
3 কিলোমিটার দূরেই জয়া আন্টির ধাবা। সমুদ্রম বলে, কি বলিস ভাই, 3 কিলোমিটার দূরে জয়ার ধাবা? জয়া আমার কত দিনের ক্রাশ, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। চল চল আমরা জয়া ধাবায় যাই। বিষ্ণু বলে, দোস্ত কথাবার্তা ঠিকভাবে বল, জয়া আমার আন্টি, তুই তার সম্বন্ধে উল্টাপাল্টা কেন বলছিস? সমুদ্রম বলে, ঠিক আছে, আর কিছুদিন পর তুই আমাকে আঙ্কেল বলে ডাকিস, হইছে? আর এর মাঝেই সেখানে একটা বড় রোলার গাড়ি আসতে লাগে। আর তখনই সিন চলে যায় সাথীর কাছে। ওই শয়তানটা সাথীকে অ্যাম্বুলেন্স থেকে বের করে তার সামনে রেখে দিয়েছে, কিন্তু এতক্ষণ সে তার সঙ্গে কি করেছে সেটা আমরা এই সাইকোর ভাবসাব দেখেই অনুমান করতে পারছি। তো তারপর শয়তান তার প্যান্টের বেল্টটা ভালোভাবে আটকে সাথীর কাছে আবার আসতে লাগলে সাথী ভয়ে ছটফট করতে থাকে। আর হারামিটা অ্যাম্বুলেন্সের ভেতর থেকে একটা প্লাস্টিকের পোশাক এবং গ্লাভস বের করে পরে নিয়ে একটা ছোট অস্ত্র বের করে। সাথী শেষবারের মতো চিৎকার করতে থাকে, কিন্তু ওই সাইকোর তাতে কিছুই আসে যায় না। এই হারামি তো এই চিৎকার শুনতেই ভালোবাসে। এরপর ধীরে ধীরে তাকে আরো যন্ত্রণা দিতে দিতে একসময় তার চিৎকার এই সাইকো থামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। রাত্রি 3:35 সে হাইওয়ে লজের সামনে এসে দাঁড়ায়। এরপর লজের ভিতরে গিয়ে ওখানকার ম্যানেজারকে ডাকতে থাকে। ম্যানেজার বলে, ধুর, এমন একটা কাজ করি যে রাতে ভালোভাবে ঘুমাইতেও পারি না। কি চাই আপনার? রুম লাগবে? রুম ভাড়া 500 টাকা। এই নেন খাতা, এখানে আপনার ঠিকানা, নাম, ফোন নাম্বার আর সই করে দিন। কিন্তু এই সাইকো তার কোনো কথায় পাত্তা না দিয়ে তার দিকে এক নজরে তাকিয়ে থাকে। ম্যানেজার তখন আরো সামনে এগিয়ে এসে বলে, এভাবে কি দেখো? আমাকে কি দেখতে মেয়ে লাগে নাকি যে ভয় দেখাও? তোমার মতো লোক প্রতিদিন 2-1টা আমার এখানে আসে, আমি এইসব ভয় ভয় পাই না, বুঝলা? টাকা দিলে দাও, না দিলে এখান দিয়ে ভাগো। এই বলে ম্যানেজার আবার ঘুমোতে চলে গেলে আবার একটা ফোন আসে, আর সে ফোন রিসিভ করতে এসে দেখে লোকটা এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। ম্যানেজার বলে, আরে তুমি কি কানে টানে শোনো না? এখনো যাওনি যে? আচ্ছা ঠিক আছে, এই নাও চাবি, যাও গিয়ে রাতটুকু থেকে সকালে বিদায় হয়ে যাও। আর সাইকো চাবি নিয়ে একটা রুমে চলে যায়। সিন চলে আসে জয়া ধাবায়। এখন সকাল 6টা। তুলসীর ঘুম ভাঙার পর জয়া তুলসীকে বলে, তুলসী যাও গিয়ে গোসল করে আসো, একটু পরেই ম্যাঙ্গালোরের বাস আছে। তুলসী গোসল করতে গেলে বিষ্ণু আর সমুদ্রম গাড়ি নিয়ে সেখানে এসে পৌঁছায়। সমুদ্রম গাড়ি থেকে নেমে বিষ্ণুকে বলে, বিষ্ণু আজকে না জয়াকে সেই লাগছে। বিষ্ণু বলে, তুই থামবি নাকি দিব কানের নিচে? এদিকে জয়া বিষ্ণুকে দেখে বলে, আরে বিষ্ণু, এতদিন পর আমার কথা মনে পড়লো? সমুদ্রম বলে, এই নেন আপনার জন্য মিষ্টি। আসলে এই মিষ্টিটা বিষ্ণুর মা রাস্তায় খাবার জন্য বিষ্ণুকে দিয়েছিল। আর এই পাগলা সমুদ্রম জয়ার উপর এত কেরাস খাওয়া খাইছে যে বিষ্ণুকে কিছু জিজ্ঞাসা না করেই সেই মিষ্টি জয়াকে দিয়ে দেয়। সাব্বাস মামু। জয়া বলে, কি বলো, মিষ্টি? আমি মিষ্টি খেতে ভালোবাসি তুমি জানলে কিভাবে? সমুদ্রম বলে, আমিও যে আপনাকে পছন্দ করি সেটা কি আপনি জানেন? জয়া বলে, কি? বিষ্ণু বলে, ও কিছু না আন্টি, ওর মাথাটা গোল হয়ে গেছে, তুমি কিছু মনে করো না। জয়া বলে, ঠিক আছে, যা তোরা গোসল করে নে। সমুদ্রম বলে, এই গামছাটা কি আপনি ব্যবহার করেন? জয়া বলে, হুঁ। সমুদ্রম গামছাটা টান দিয়ে নিয়ে নিজের মুখ ঢেকে গোসল করতে চলে যায়। এরপর তাদের গোসল হয়ে যাওয়ার পর তারা যখন চা খাচ্ছিল তখন তুলসী গোসল করে বাহিরে বেড়ায়। জয়া তুলসীকে দেখে বিষ্ণুকে বলে, বিষ্ণু তোরা তো ম্যাঙ্গালোরের ওই রাস্তা দিয়েই যাবি তাই না? বিষ্ণু বলে, না আন্টি, আমরা অনন্তপুর হয়ে যাব, আর ওখান থেকে ম্যাঙ্গালোর যেতে বেশি সময় লাগে না। জয়া বলে, বিষ্ণু ওই মেয়েটাকে দেখতে পাচ্ছিস? ওর নাম তুলসী। গতকাল ম্যাঙ্গালোরের বাসটাও মিস করে ফেলেছে। ও ম্যাঙ্গালোরে ওর বাবার সাথে দেখা করতে যাবে, কিন্তু মেয়েটা একা একা যাচ্ছে তো, তাই কারোর সাথে ওকে পাঠাতে রিস্ক পাচ্ছি না। তুই কি ওকে একটু অনন্তপুর নামিয়ে একটা বাস ধরিয়ে দিবি যাতে ও ম্যাঙ্গালোরে যেতে পারে? এদিকে বিষ্ণুর তো মেয়েটাকে দেখে অবস্থা খারাপ। সে তো প্রথম দেখাতেই তুলসীর উপর ক্রাশ খাইছে। আর সেই যে তুলসীর দিকে বিষ্ণু তাকিয়েছে, তারপর থেকে সে তুলসীর দিক থেকে চোখ আর কিছুতেই ফেরাতে পারে না। তার কথাবার্তা যেন সব বন্ধ হয়ে গেছে। জয়া তুলসীকে ডেকে বলে, তুলসী এই হচ্ছে বিষ্ণু আর সমুদ্রম, এরা খুব ভালো ছেলে, এরা ওই দিক থেকেই যাবে, তুমি এদের সাথে চলে যাও। এরা তোমাকে ম্যাঙ্গালোরে যাওয়ার বাসে উঠিয়ে দিবে, আর ওখান থেকে ম্যাঙ্গালোর একদম কাছে। তুলসী আর কি করে, সে পড়ছে এখন মহা ফ্যাসাদে, তাই ওদের সাথে না গিয়ে তার কোনো উপায় নাই। তাই সে তাদের সাথে যেতে রাজি হলে তারা তিনজন তাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর এদিকে সাথীর মৃত্যুর খবর পেয়ে সেখানে আশা ভারতী তার টিম নিয়ে হাজির হয়েছে। এরপর সে জায়গাটি ভালোভাবে দেখে এক পুলিশ অফিসারকে বলে যে এখানে কোনো গাড়ি পৌঁছাতে হলে গোয়াচি চেকপোস্ট তাকে ক্রস করতেই হবে। তাই কাল রাত্রি 1টা থেকে 3টার মধ্যে কোন কোন গাড়ি গোয়াচি চেকপোস্ট পার করে এদিকে এসেছে সেই সব ইনফরমেশন ও সিসিটিভি ফুটেজ আমার চাই। প্রবীণ, আমার মনে হয় অপরাধী এখনো বেশি দূর পালাতে পারেনি, আর গোয়াচি চেকপোস্ট ক্রস না করে এই গাড়ির আর কোথাও দিয়ে ফিরে যাওয়ার রাস্তা নেই। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বেরাতে হবে, অপরাধী আমাদের খুব কাছাকাছি আছে। এবার সিন চলে আসে বিষ্ণুদের গাড়িতে। তুলসী একদম চুপ মেরে বসে আছে, কিন্তু বিষ্ণু তো কিছুতেই স্থির থাকতে পারে না। তার তো তুলসীর সাথে একটু কথা বলার জন্য মনটা উথাল পাথাল করতে লাগে। তাই একসময় বিষ্ণু বলে ওঠে, তুমি কি আমাদের সাথে যেতে ভয় পাচ্ছ? ভয় পেও না, আমাদের 10 ঘন্টা একসাথে যেতে হবে। তোমার যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলতে পারো। আমার নাম বিষ্ণু, আমি একজন ফটোগ্রাফার, একটা জায়গায় ফটোশ্যুট করতে যাচ্ছি। আর ওর নাম সমুদ্রম, ও আমার ম্যানেজার। আচ্ছা
আন্টি তো বললো তোমার নাম তুলসী, কিন্তু তুমি ম্যাঙ্গালোরে একা একা যাচ্ছ কেন? আর তোমার বাবা তোমাকে নিতে কেন আসেনি? তুমি ম্যাঙ্গালোর নেমে একা একা বাড়ি পৌঁছাতে পারবে তো? এইসব কথা শুনে তুলসী কান্না জুড়ে দেয়। বিষ্ণু বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, কান্না করো না, তোমার যখন মন চাইবে তখন তুমি উত্তর দিও, এখন দিতে হবে না, ঠিক আছে? এদিকে সমুদ্রম বলে দিলেই তো মেয়েটার মুডটা খারাপ করে, এত প্রশ্ন কেউ একবারে করে? এই বলে সমুদ্রম বাচ্চা ভোলানোর মতো তুলসীকে বলে ওই দেখো কত সুন্দর গাছপালা, আর ওখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল, আর ওই দেখো একটা কুকুর, কত ভালো লাগছে না দেখতে? তুলসী একটু কান্না থামালে সিন চলে আসে হাইওয়ে লজে। হাইওয়ে লজের ভিতরে আশা আর প্রবীণ ঢোকার পর দেখে লজের ম্যানেজার সেই লজেরই একজন কাজের মেয়ে সরোজার সাথে লটর পটর চালাচ্ছে। এই ম্যানেজারের নাম কাজা। তো ম্যানেজার এই দুজনকে দেখে বলে এখানে কোনো রুম ফাঁকা নেই, আপনারা বিদায় হন। প্রবীণ বলে বিদায় হন মানে? তুই জানিস আমরা কে? পুলিশ। কাজা বলে কি ব্যাপার স্যার, আমি তো কোনো অন্যায় করিনি, সরোজা আমাকে খুব ভালোবাসে, তাই তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। আশা বলে কাল রাত্রি 1টা থেকে 3টার মধ্যে এই লজে কেউ এসেছে? কাজা বলে হ্যাঁ ম্যাডাম, কিন্তু লোকটা একটু পাগল, আমি কতবার বললাম যে আপনার নাম ঠিকানা এই খাতায় লিখে 500 টাকা জমা দিলে একটা রুম পাবেন, কিন্তু সেই পাগলা চোখ গোল্লা গোল্লা করে আমাকে ভয় দেখায়। শেষে আমি ওকে বলছি যে আজ রাতে কোনো রকম ভাবে থাক, কাল সকালে তুই বিদায় হবি। আশা বলে সে কত নম্বর রুমে আছে? কাজা বলে 101 নম্বর রুমে। এরপর প্রবীণ আর আশা সেই রুমে যায়, কিন্তু গিয়ে দেখে ভেতরে কেউ নাই। প্রবীণ বলে ম্যাডাম, শালা আমাদের আসার আগেই এখান থেকে পালাইছে। এরপর তারা যখন লজ থেকে বেরিয়ে আসে তখন কাজা বলে আপনারা একটা পাগলের পিছনে লাগছেন কেন? ওই পাগলটা আপনাদের কি ক্ষতি করলো? প্রবীণ বলে ও নিরপরাধ মেয়েদের ধরে নিয়ে গিয়ে মেরে ফেলে। আশা বলে আচ্ছা তুই কি ওই লোকটার মুখ দেখেছিস? কাজা বলে দেখেছি। প্রবীণ একজন আর্টিস্টকে ডেকে এনে কাজার কাছ থেকে ওই মালটার মুখের বিবরণ শুনে একটা ছবি আঁকতে বলে। আর এদিকে সেই সাইকো ফুরফুরে মেজাজে হায়দ্রাবাদের একটি হাইওয়ে দিয়ে গাড়ি চালাতে চালাতে কোথায় যেন যেতে থাকে। সিন চলে আসে বিষ্ণুর কাছে, যেখানে এতক্ষণে বিষ্ণু তুলসীর কাছ থেকে তার সমস্ত ঘটনাই শুনে নিয়েছে। তাই সে তুলসীকে বলে আচ্ছা তুলসী, তুমি যখন জয়া ধাবায় আটকে পড়লে তখন তোমার মা বাবাকে তুমি ফোন কেন করনি? তুলসী বলে আমার কাছে তো কোনো ফোন নেই। বিষ্ণু অবাক হয়ে গিয়ে বলে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মায়ের ফোন নাম্বারটা আমাকে দাও, আমি তাকে কল করে সব জানাই। তুলসী বলে আমার মায়ের কাছেও তো কোনো ফোন নেই। তাহলে তুমি যখন বাইরে বের হও তখন তুমি তোমার মায়ের সাথে কিভাবে কথা বলো? তুলসী বলে আমি তো আমার মাকে ছেড়ে কোথাও যাই না, আমরা তো সবসময় একসাথেই থাকতাম। বিষ্ণু বলে যখন তুমি স্কুল কলেজে যেতে তখনও কি তোমার মা তোমার সাথে থাকতো? তুলসী বলে আমি ছোটবেলা থেকে আমার মায়ের সাথে একটা পোলট্রির ফার্মে কাজ করি, আর ওখানে কাশি বলে একটা লোক আছে, সে আমাদের শুধু বাজার করার জন্য বাইরে ছাড়তো, আর কোথাও যেতে দিত না। এইসব কথা শুনে বিষ্ণুর মন তো কষ্টে একেবারে ভরে ওঠে। এদিকে আশা কন্ট্রোল রুমে ফোন করে বলে যে চেকপোস্ট থেকে কালকে রাত্রি 1টা থেকে 3টার মধ্যে যে গাড়িগুলো পার হয়েছে তার মধ্যে কোনো গাড়ি সকালে ওই চেকপোস্ট থেকে আবার ফিরে গেছে কিনা সেটা চেক করে আমাকে ইমিডিয়েটলি জানাও। কন্ট্রোল রুম সেটা চেক করতে বসলে সিন চলে আসে সেই সাইকোর কাছে, যে রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার পাশে একটি চায়ের দোকানে একটি মেয়েকে কাজ করতে দেখতে পেয়ে গাড়ি থামিয়ে মেয়েটার কাছে আসতে লাগে। আর মেয়েটা কাউকে আসতে দেখে তার ভাই কুমারকে ডেকে বলে কুমার দেখতো এনার কি লাগবে? কুমার বলে আপনার কি লাগবে ভাই? 1 কাপ চা হবে? এই কথা বলে সে দোকানের ভিতরে গিয়ে বসে। আর সেই মেয়েটা চা বানানোর জন্য ঘরে আসলে ওই হারামি কুমারকে গিয়ে বলে কুমার আমার গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে, একটু সারিয়ে দিতে পারবি? আমি তোকে 100 টাকা বকশিস দিব। কুমার বলে ঠিক আছে, কোনো ব্যাপার না। কুমার চলে গেলে সেই সাইকো যখন ধীরে ধীরে মেয়েটার কাছে যেতে চায় ঠিক তখনই কিসের আওয়াজ শুনে সে বাইরের দিকে তাকায় আর দেখে কেউ একজন দোকানের দিকেই আসছে। সাইকো লুকিয়ে পড়ে, আর সেই লোকটির চোখ এড়িয়ে সে কোনো রকম ভাবে সেখান থেকে পালিয়ে গাড়িতে এসে উঠে বসলে তার মিশন ফেল হয়ে যাওয়ার রাগে সে বাঘের মতো গর্জন করতে থাকে। এরপর সে সেখান থেকে চলে যায়। সিন চলে আসে বিষ্ণুর কাছে। তারা 4-5 ঘন্টায় একটানা গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে যাওয়ায় একটি দোকানের সামনে এসে দাঁড়ায়। তুলসীও এতক্ষণে বিষ্ণুকে ভরসা করা শুরু করেছে। তুলসীর মনেও একটা আনন্দের ঝড় বইছে, কারণ সেও এইরকম সুন্দর পরিবেশ কখনো দেখেনি। এদিকে সমুদ্রম বিষ্ণুকে বলে দোস্ত কি ঝামেলায় পড়লাম বল দেখি, সময় মতো বিয়ে বাড়ি পৌঁছাতে পারবো কিনা কে জানে। তারপর তুই আবার অন্য রুট ধরছিস, আরো বেশি সময় লাগবে। বিষ্ণু বলে দোস্ত একবার মেয়েটাকে দেখ, মেয়েটা একটা ছোট্ট গ্রামে থাকতো, আমরা জানি না কি সিচুয়েশনে সে একা একা এত দূরের রাস্তা পাড়ি দিচ্ছে, আর ম্যাঙ্গালোর পৌঁছেও সে তার বাবার কাছে কি করে যাবে তাও জানি না। কিন্তু মেয়েটার দিকে একবার তাকা, আমরা যদি এই রুট না ধরতাম তাহলে এত সুন্দর পরিবেশ ওকে দেখাতে পারতাম ভাই, তুই একবার বল। আমি চাই যতক্ষণ তুলসী আমাদের সাথে আছে ততক্ষণের স্মৃতি যেন তুলসীর মনে সারা জীবন গেঁথে থাকে। এরপর তারা গাড়ি নিয়ে একটি পাহাড়ি এলাকার ভেতর থেকে রওনা দেয়, আর সঙ্গে সঙ্গে একটি গান শুরু হয়ে যায়। আর সেই গানের ভিতরেই বিষ্ণু
তুলসীকে নিয়ে পাহাড়ের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে এবং তুলসীকে নিয়ে খুব খুশিতে সময় কাটাতে কাটাতে সেই সব সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করে রেখে দেয়। এদিকে তুলসীরও বিষ্ণুর প্রতি একটা ভালো লাগা জন্মাতে থাকে। সেও মনে মনে বিষ্ণুকে পছন্দ করা শুরু করে। একসময় বিষ্ণু তার বাড়ির লোকের সাথেও ভিডিও কলে তুলসীর পরিচয় করিয়ে দেয়। তার বাড়ির লোক তো তুলসীকে দেখে ছেলের বউ করে আনার জন্য 2 পা বেশি এগিয়ে আসে। আর এভাবেই কখন যে দিন পেরিয়ে রাত চলে আসে তা তারা বুঝতেও পারে না। বিষ্ণু যখন সারা দিনের তোলা ছবিগুলো তুলসীকে দেখাতে লাগে, সমুদ্রম বলে, দোস্ত আর মাত্র 11 কিলোমিটার দূরে অনন্তপুর। এই কথা শুনে বিষ্ণু আর তুলসী দুজনেই যেন কষ্টে ভেঙে পড়ে। একে অপরের দিকে দুঃখ ভরা চোখে তাকালেও তারা একে অপরকে কিছুই বলতে পারে না। কথায় আছে না, সুখের সময় খুব তাড়াতাড়ি কাটে, সেটাই হলো এদের সাথে। এক সময় তারা অনন্তপুর পৌঁছে যায় আর সেখানে ম্যাঙ্গালোরের একটা বাসও দাঁড়িয়ে আছে। এখন তুলসীকে নেমে যেতে হবে। এই কথা ভেবে বিষ্ণুর বুকে তো চিনচিন করে ব্যথা করতে লাগে, আর তুলসীর বুক ফাটে তো মুখ ফোটে না। তুলসী এক মায়া ভরা চোখে বিষ্ণুর দিকে তাকিয়ে দূরে হাত দেখিয়ে বলে, ওই যে আমার বাস। বিষ্ণু বলে, হুম। তুলসী বলে, তাহলে এখন তো আমাকে চলে যেতে হবে। বিষ্ণু নীরবতা ভেঙে হঠাৎ বলে, তুলসী এত রাতে একা একা না গেলেই হয় না, তার থেকে চলো না আমাদের সাথে। আমাদের কাজ হয়ে গেলে আমরা তোমাকে তোমার বাবার কাছে পৌঁছে দিব। তুলসী কোনো কথা বলে না দেখে বিষ্ণু বলে, তুলসী তুমি কি আমাকে বিশ্বাস করো না? তুলসী বলে, না না, আমি তোমাকে খুব বিশ্বাস করি। আসলে আমি জীবনে কখনো আমার বাবার মুখ দেখিনি। এতদিন আমি জানতামই না যে আমার বাবা বেঁচে আছে। বাসা দিয়ে বাহির হওয়ার পর থেকে আমি একের পর এক সমস্যায় পড়ছি। আমার মনে খুব ভয় হচ্ছে, যদি আমি দেরি করে ম্যাঙ্গালোর যাই তাহলে যদি আর বাবাকে খুঁজে না পাই। বিষ্ণু আর কিছু না বলে তুলসীকে সেই বাসে উঠিয়ে দিয়ে বলে, সাবধানে যেও তুলসী, ঠিক আছে? তুলসী বলে, হুঁ। বিষ্ণু বলে, আচ্ছা একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে সে একটা কিপ্যাড ফোন নিয়ে তুলসীর কাছে আবার ফিরে এসে বলে, তুলসী এই ফোনটা তোমার কাছে রাখো। এই সবুজ বাটনটায় টিপ দিলে আমার কাছে ফোন চলে যাবে। সাবধানে যেও তুলসী, আর যখন বাস ছাড়বে তখন তুমি আমাকে ফোন দিবা। আবার যখন তুমি ম্যাঙ্গালোর পৌঁছাবা তখনও তুমি আমাকে ফোন দিবা, ঠিক আছে? তুলসী বলে, ঠিক আছে। কিন্তু তুলসীকে রেখে বিষ্ণু যেন সামনের দিকে আগাতেই পারে না। এদিকে তুলসী ও বিষ্ণুর দিকে তাকিয়ে অঝোর নয়নে কাঁদতে থাকে। এদের ভিতরে থাকা সেই অদৃশ্য বাঁধন যেন কেউই ছিন্ন করতে পারে না। তবে অনেক কষ্টে বিষ্ণু তুলসীকে রেখে সমুদ্রমের সাথে আবার রওনা দেয়, আর তুলসী এখানেই রয়ে যায়। সমুদ্রম উড়াধুরা গাড়ি চালিয়ে যেতে লাগলে বিষ্ণুর মুখে কোনো কথা না শুনে সমুদ্রম বলে, দোস্ত চিন্তা করিস না, আমাদের কাজ শেষ করে আমরা ম্যাঙ্গালোর যাবনি তুলসীর সাথে দেখা করতে। সিন চলে আসে তুলসীর কাছে। বাস ছাড়ার সময় হয়ে গেছে, তাই ড্রাইভার আর কন্ট্রাক্টর যখন আরও কিছু যাত্রী নিয়ে বাস ছাড়তে যায় তখন দেখে বাসের ব্রেকে যেন কি সমস্যা হচ্ছে। তাই ড্রাইভার সব যাত্রীকে নামিয়ে দিয়ে বলে, এই বাস যাবে না। দেখছেন জ্বালা, অভাগা যেদিকে চায় সাগর শুকাইয়া যায়। তুলসী এখন এত রাতে কোথায় যাবে? তাই সে বিষ্ণুকে ফোন করে, কিন্তু বিষ্ণুর ফোনে নেটওয়ার্ক না থাকার কারণে তুলসীর ফোন বিষ্ণুর কাছে যায় না। তুলসী এখন কি করে? আর ঠিক এই সময় সেই সাইকো ওই হাইওয়ে দিয়ে যেতে লাগলে তুলসীকে দেখে গাড়ি থামিয়ে দেয় এবং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে তুলসীকে নিয়ে যেন তার মনের মধ্যেই এক নোংরা খেলা চলে। এদিকে বিষ্ণুর ফোনে নেটওয়ার্ক আসলে সে দেখে যে তুলসী তাকে অনেকবার ফোন করেছিল। বিষ্ণু সঙ্গে সঙ্গে তুলসীকে ফোন করে, কিন্তু তুলসীর ফোনে তার ফোন ঢুকছে না। সে অস্থির হয়ে সমুদ্রমকে বলে, দোস্ত আমাদের বড় ভুল হয়ে গেছে, বাস ছাড়া পর্যন্ত আমাদের তুলসীর কাছে দাঁড়ানো উচিত ছিল। এখন দেখ তুলসীর ফোনে ফোন ঢুকছে না। বিষ্ণু যখন এই চিন্তায় পাগল হয়ে যায় তখন সমুদ্রম গাড়ি দাঁড় করিয়ে বলে, দোস্ত এইরকম চিন্তা নিয়ে তুই ভালো ছবি তুলতে পারবি না, তুই যা তুলসীকে নিয়ে আয়, আমি এখানেই দাঁড়াইতেছি। বিষ্ণু তখন গাড়ি নিয়ে উড়াধুরা চালাইতে চালাইতে 10 মিনিটের রাস্তায় 1 মিনিটে এসে পৌঁছায়। কিন্তু একই বাস তো বাসের মনে দাঁড়ানোই, তাহলে তুলসী কই? বিষ্ণু তুলসীকে খুঁজতে খুঁজতে একটা লোকের কাছে এসে বলে, আঙ্কেল এখানে কোনো একটা মেয়েকে আপনি দেখছেন? আঙ্কেল বলে, হ্যাঁ একটু আগে একটা মেয়ে এখানে ছিল, একজন ট্রাক ড্রাইভার মেয়েটাকে নিয়ে চলে গেছে। আসলে ওই সাইকো যখন গাড়ি থেকে নেমে তুলসীর কাছে আসতে চায় ঠিক তখন সেই জয়া ধাবার সেই বদমাইশ লোকটা তুলসীকে দেখতে পায়, আর মকা পাইয়া সে তুলসীকে পাঠাইয়া তাকে তার বাবার কাছে পৌঁছে দেওয়ার কথা বলে সাথে করে নিয়ে চলে যায়। তবে ওই মদনার সাথে তুলসী গাড়িতে ওঠার আগে আরো একবার বিষ্ণুকে ফোন করেছিল, কিন্তু নেটওয়ার্কের কারণে বিষ্ণুর ফোনে সেই ফোন ঢোকেনি, তাই সে বাধ্য হয়েই ওই ট্রাকে উঠেছিল। বিষ্ণু আঙ্কেলকে বলে, ট্রাকের কালার কি আর কোন দিক দিয়ে গেছে? আঙ্কেল বলে, ট্রাকের কালার তো লাল, আর এই রাস্তা দিয়ে সোজা আসে চলে গেছে। বিষ্ণু আবার উড়াধুরা গাড়ি চালান শুরু করে। এদিকে সেই ট্রাক ড্রাইভার মেইন রোড থেকে নেমে একটি জঙ্গলের রাস্তা দিয়ে যেতে লাগলে তুলসী বলে, আপনি কোথায় যাচ্ছেন? এত জঙ্গলের ভেতর দিয়ে ম্যাঙ্গালোর যাওয়া যায় নাকি? সেই মদনা বলে, আরে একটু অপেক্ষা করো, দেখতে পারবা যাওয়া যায় কিনা। কিন্তু একই গাড়ি তো ধীরে ধীরে জঙ্গলের ভেতর থেকে আরো গভীর জঙ্গলের ভেতর ঢুকছে, আর তুলসী তখন এই বদমাইশের মতলব বুঝে যায়, তাই সে গাড়ি থামাইতে বলে।
কিন্তু ওই মদনা গাড়ি না থামানোয় তুলসী নিরুপায় হয়ে কান্নাকাটি শুরু করে। আর এদিকে বিষ্ণু তুলসীকে সমানে ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু তুলসীর ফোনে নেটওয়ার্ক না থাকার কারণে এখন তুলসীর ফোনে ফোন ঢুকছে না। আর ওই ট্রাক ড্রাইভার চলতে চলতে একটা গভীর জঙ্গলের ভেতর তার গাড়ি দাঁড় করালে তুলসী বলে, আপনি এখানে কেন গাড়ি দাঁড় করালেন? আমি আপনাকে বিশ্বাস করে এত রাতে আপনার গাড়িতে উঠেছিলাম। ট্রাক ড্রাইভার বলে, ওইসব কথা বাদ দে, এখন আমার যা ইচ্ছা আমি তোকে নিয়ে তাই করব। এই বলে তুলসীর উপরে বদমাইশ ঝাঁপিয়ে পড়ে। তুলসী কোনো রকম তার ফোনটা হাতে নিয়ে ট্রাক থেকে নেমে এসে বিষ্ণুকে ফোন দিয়ে বলে, বিষ্ণু আমি খুব বিপদে আছি, তুমি যেখানে থাকো তাড়াতাড়ি আসো, আমাকে এই বদমাইশ একটা ভুট্টা খাতের মধ্যে নিয়ে আসছে। আর তখনই ওই ট্রাক ড্রাইভার তুলসীর ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে ফেলে দিয়ে তাকে জড়িয়ে ধরে জোর জবরদস্তি করতে থাকে। আর তুলসী যখন তার হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করতে থাকে, ঠিক তখন কেউ একজন পেছন দিক থেকে ট্রাক ড্রাইভারের মাথা লক্ষ্য করে একটা লাঠি দিয়ে জোরে আঘাত করলে ট্রাক ড্রাইভার তুলসীকে ছেড়ে দেয়। কিন্তু হায় কপাল, এ যে সেই সাইকো, নিজের শিকার সে অন্য কাউকে দিবে না বলেই সেই ট্রাক ড্রাইভারের পিছে পিছে এখান পর্যন্ত চলে আসছে। কিন্তু তুলসী তো এসব জানে না, তাই সেই সাইকোর উপর ভরসা করে তার অ্যাম্বুলেন্সে গিয়ে উঠে বসে। আর ওই ট্রাক ড্রাইভার দেখে যে একটা অ্যাম্বুলেন্স করে তুলসীকে ওই লোকটা নিয়ে চলে যাচ্ছে। তুলসী অ্যাম্বুলেন্সে উঠে অঝোর নয়নে অনেক কাঁদতে লাগলে সাইকো বলে, এই মেয়ে কান্না করো না, আমি আছি, তোমার ভয় নেই। কিন্তু তুলসী যদি জানতো যে কে, তাহলে সে হয়তো ওখানেই জ্ঞান হারাইতো। বিষ্ণু এতক্ষণে সেই ট্রাক খুঁজতে খুঁজতে ট্রাকের কাছে এসে পৌঁছায়, কিন্তু তুলসী কোথায়? সে তুলসীকে কোথাও দেখতে পায় না। তবে সেখানে বিষ্ণুর দেওয়া সেই ফোনটা পড়ে থাকতে দেখে বিষ্ণু ট্রাক ড্রাইভারকে ইচ্ছা মতো কেলাইতে লাগে এবং জিজ্ঞাসা করে যে তুলসী কোথায়। ট্রাক ড্রাইভার বলে যে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার তুলসীকে নিয়ে চলে গেছে। তখন বিষ্ণু ওই ট্রাক ড্রাইভারকে হাত পা বেঁধে নিজের গাড়িতে তুলে আবার সেই অ্যাম্বুলেন্সের খোঁজে বেরিয়ে পড়ে। এদিকে কন্ট্রোল রুম থেকে আশা ভারতের কাছে একজন পুলিশ অফিসার ফোন দিয়ে জানায় যে গোয়াচি টোলগেট থেকে একটি গাড়ি রাত্রি 1টা নাগাদ ক্রস করে, আবার সকাল 7টা নাগাদ সেই গাড়ি গোয়াচি চেকপোস্ট থেকে ফিরে যায়। আর এই গাড়িটা হচ্ছে একটা অ্যাম্বুলেন্স, যেটা সেদিন রাতে ওই পুলিশ অফিসারই রোগী আছে ভেবে রাস্তা ক্লিয়ার করে ছেড়ে দিয়েছিল। তবে সিসিটিভি ফুটেজে ওর মুখটা ক্যাপচার করা সম্ভব হচ্ছে না। তাছাড়া এই অ্যাম্বুলেন্সের নাম্বার প্লেটের দুটো নাম্বার ইচ্ছাকৃতভাবে মোছা অবস্থায় রয়েছে। আশা ভারতী বুঝে যায় যে এটাই হচ্ছে সেই অপরাধীর গাড়ি। তাই সে প্রবীণকে বলে, প্রবীণ সমস্ত পুলিশ স্টেশন, চেকপোস্ট, টোলগেট সব জায়গায় অ্যালার্ট করে দাও, যেন কোনো অ্যাম্বুলেন্স বিনা চেকিংয়ে তারা না ছাড়ে, কারণ হায়দ্রাবাদের সেই কুখ্যাত সাইকো এই অ্যাম্বুলেন্সেই রয়েছে। সিন চলে আসে বিষ্ণুর কাছে। বিষ্ণু একটা চেকপোস্টের কাছে আসলে সে কিছু পুলিশ দেখে সেখানে ওই ট্রাক ড্রাইভারকে নিয়ে গিয়ে বলে, স্যার এই বদমাইশ একটা মেয়ের ক্ষতি করতে চাইছিল। আর আমি যখন তাকে জিজ্ঞাসা করি যে মেয়েটা কোথায়, তখন সে বলে একটা অ্যাম্বুলেন্স ড্রাইভার সেই মেয়েটাকে নিয়ে গেছে। পুলিশ বলে, ঠিক আছে, আপনি একটা লিখিত অভিযোগপত্র জমা দিন, আমরা দেখছি এর ব্যাপারটা। বিষ্ণু যখন অভিযোগপত্র লিখতে বসে তখন এই চেকপোস্টের অকিটকিতে সে একটা অ্যালার্ট শুনতে পায়, যেখানে ওই অ্যাম্বুলেন্সের কথা বলা হচ্ছিল। বিষ্ণুর এই কথা শুনে তো কলেজের পানি শুকিয়ে যায়। আর তখন একজন পুলিশ ওই ট্রাক ড্রাইভারকে ওই সাইকোর আঁকা ছবি দেখিয়ে বলে, আচ্ছা বলতো এই ছিল ওই অ্যাম্বুলেন্সে? ট্রাক ড্রাইভার বলে, স্যার হ্যাঁ এই তো ছিল, এই তো মেয়েটাকে নিয়ে চলে গেল। এই খবর পেয়ে আশা ও প্রবীণ ওই চেকপোস্টে এসে পৌঁছালে বিষ্ণু তুলসীর সম্বন্ধে তাদের সবকিছু জানায়। আর ওই ট্রাক ড্রাইভার ওই অ্যাম্বুলেন্সের সম্বন্ধে সব বলে। বিষ্ণু তুলসীর একটি ছবি দেখিয়ে আশাকে বলে, ম্যাডাম এই হচ্ছে তুলসী, আপনারা যদি একে খুঁজে পান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। প্রবীণ তখন বিষ্ণুর কাছ থেকে তুলসীর ছবিটা নেয় এবং তার ফোন নাম্বারটা বিষ্ণুকে দেয়। বিষ্ণু বলে, ম্যাডাম তুলসী একটা সাদাসিধে মেয়ে, ওকে প্লিজ আপনারা বাঁচান। এরপর বিষ্ণু সেখান থেকে চলে গেলে সিন চলে আসে সাইকোর কাছে। তুলসী সাইকোকে তার সমস্ত বৃত্তান্ত বলে ঘুমিয়ে পড়েছে। আর ওই সাইকো তুলসীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তাকে নিয়ে নোংরা নোংরা চিন্তা করছে। আর বিষ্ণু রাস্তায় যাকেই দেখে তাকেই জিজ্ঞাসা করে, তোমরা কি এই ছবির মেয়েটাকে কোথাও দেখেছো? কিন্তু কেউই কোনো সন্ধান দিতে পারে না। এদিকে রাত পেরিয়ে ভোর হয়ে যায় আর ওই অ্যাম্বুলেন্সটা একটা জঙ্গলে ঘেরা গ্রামের ভিতর দেখতে পাওয়া যায়। তুলসী এতক্ষণে ঘুম ভেঙে বাইরের দিকে তাকিয়ে দেখে যে কিছু পিচ্চি ছাগল নিয়ে মাঠে ঘাস খাওয়াচ্ছে। তুলসী গিয়ে সেই পিচ্চিদের সাথে ছাগলকে ঘাস খাওয়াতে লাগলে ওই সাইকো কিছু খাবার নিয়ে সেখানে আসে। তুলসী বলে, ভাইয়া একটু খাবার কি ওই পিচ্চিদের দিব? সাইকো বলে, ঠিক আছে দাও। এরপর তুলসী যখন পিচ্চিদের খাবার দিচ্ছিল তখন সিন চলে আসে বিষ্ণুর কাছে। সে এখনো পাগলের মতো তুলসীকে খুঁজেই যাচ্ছে। আর তুলসী বসে বসে যখন সকালের নাস্তা খাচ্ছিল তখন ওই সাইকো অ্যাম্বুলেন্সের ভেতর থেকে সেই ছোট্ট অস্ত্রগুলো বের করে আনতে গিয়ে হঠাৎ করেই পা ফসকে ব্রিজের নিচে পানির মধ্যে পড়ে গেলে তুলসী এই দৃশ্য দেখে তাড়াতাড়ি তাকে বাঁচাতে যায়। হায় রে দুনিয়া, যে তাকে মারতে চায় তাকেই সে বাঁচাতে চায়। তারপর অনেক চেষ্টা করার পর যখন ওই সাইকোর জ্ঞান ফেরে তখন তুলসী বলে, ভাইয়া তুমি ঠিক আছো তো? সাইকো বলে, হুঁ। তারপর আবার তারা সেখান থেকে রওনা হয়। কিন্তু কোথায় যাচ্ছে তুলসী? আর সাইকো কি পারবে তার দ্বিতীয়বার জীবন দান করা মেয়েটির
কোনো ক্ষতি করতে। আর এই অ্যাম্বুলেন্স হাইওয়েতে ওঠার পরেই পুলিশের গোয়েন্দা বিভাগ এই অ্যাম্বুলেন্সের ভিডিও করে লোকেশন সমেত আশা ভারতীর কাছে পাঠায়। আশা ভারতী প্রবীণকে নিয়ে সেই লোকেশনে পৌঁছে যায়। আর রাস্তার মাঝে দুজনকে দেখতে পেয়ে ওই সাইকো তার গাড়ির এমার্জেন্সি বাতি আবার অন করে দেয়। তুলসী এমার্জেন্সি বাতি অন করতে দেখে অবাক হয়ে তার ভাইয়ার দিকে তাকায়। হ্যাঁ, তুলসী এখন মনে প্রাণে এই সাইকোকে ভাইয়া বলেই মানে। এদিকে প্রবীণ আর আশা যখন রিভলভার তাক করে গাড়ির সামনে দাঁড়ায়, তখন সেই অ্যাম্বুলেন্স থেকে সাইকো নেমে আসতে বাধ্য হয়। তারপর তাকে আটক করে তারা যখন নিয়ে যাচ্ছিল, তখন তুলসী তাদের বলে, আপনারা আমার ভাইয়াকে কোথায় নিয়ে যাচ্ছেন? উনি খুব ভালো মানুষ, আপনারা প্লিজ ওনাকে ছেড়ে দিন। কিন্তু সে যে কত ভালো মানুষ তা তো আশা আর প্রবীণ তুলসীর থেকে ভালোই জানে। তাই তুলসীর কোনো কথার উত্তর না দিয়ে তারা অপরাধীকে ধরে নিয়ে চলতে থাকলে তুলসীর ভাইয়া তুলসীর দিকে তাকিয়ে ইশারা করে বলে যে চিন্তা করো না, আমি ব্যাপারটা দেখছি। এই বলে সে প্রবীণ আর আশাকে আক্রমণ করে। আর এইরকম হঠাৎ করে আক্রমণের ফলে প্রবীণ আর আশা সাইকোর সাথে পেরে ওঠে না। সাইকো তাদের কাছ থেকে রিভলভার নিয়ে তাদের দুজনকে ওই রাস্তার উপর ফেলে রেখে তাদের গাড়ি নিয়েই সেখান থেকে চলে যায়। কারণ অ্যাম্বুলেন্সটা এখন সবাই চিনে গেছে। তুলসী অবাক হয়ে যায়, এ কার সাথে সে বসে আছে। সে তখন এই সাইকোকে মনে মনে ভয় করতে লাগে। আর এরই মাঝে বিষ্ণু এসে সেই অ্যাম্বুলেন্সের কাছে দাঁড়ায়, কিন্তু প্রথমে কাউকে সে দেখতে পায় না। এরপর সে দেখে যে প্রবীণ আর আশা রাস্তার মাঝেই লুটিয়ে পড়ে আছে। প্রবীণ বেঁচে নেই, কিন্তু আশা এখনো বেঁচে আছে। তাই বিষ্ণু পুলিশের কন্ট্রোল রুমে এই খবর দিয়ে আশাকে নিয়ে একটি পার্শ্ববর্তী হসপিটালে ভর্তি করে সে আবার তুলসীর খোঁজে বেরিয়ে পড়ে। এদিকে ওই সাইকো পুলিশের গাড়ি নিয়ে যাওয়াটা নিরাপদ মনে না করে রাস্তার মাঝে অন্য আরেকটি গাড়িকে দাঁড় করিয়ে সেই গাড়ির মালিককে মেরে সেই গাড়িতে তুলসীকে নিয়ে একটা গভীর জঙ্গলের ভিতর একটা পরিত্যক্ত জায়গায় নিয়ে আসে। বিষ্ণু কিছুক্ষণ পর সেই জঙ্গলের ভিতর পৌঁছে যায় আর তুলসীকে চিৎকার করে ডাকতে থাকে, তুলসী, তুলসী। এদিকে সাইকো তুলসীকে বলে, তুমি জানো আমি কে আর আমি কি কাজ করি? আমি জানি তুমি আমার সম্বন্ধে কি ভাবছো। আমি একজন সাধারণ অ্যাম্বুলেন্স ড্রাইভার। আমার অ্যাম্বুলেন্সে মারা যাওয়া অনেক মৃত্যুর সাক্ষী আমি। যখন কোনো দেহের ভেতর থেকে আত্মা বাহির হয়ে যায়, তখন তার মুখে ফুটে ওঠে যন্ত্রণার ভয়, আর যা দেখতে আমি ভীষণ ভালোবাসি। আর সেই কারণেই আমি একসময় মানুষ মারা শুরু করি। একদিন একটা সুন্দর মেয়ে আমার জীবনে আসে। আমি তাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকি। আমি ভাবি যে আমি নিজেকে সম্পূর্ণ পাল্টে ফেলে তার সাথে সুখে জীবনযাপন করব। কিন্তু সে আমাকে ধোঁকা দিয়ে অন্য পুরুষের সাথে সম্পর্ক তৈরি করে, কারণ তাকে নাকি আমি শারীরিক সুখ দিতে পারতাম না। তাই একদিন আমি তাকে এতটা শারীরিক সুখ দিই যে সে সুখের জ্বালা আর সহ্য না করতে পেরে মারা যায়। আর এরপর থেকেই মেয়ে দেখলে আমার সেই সুখ দিতে ইচ্ছা করে, আর তাই আমি মেয়েদের ধরে নিয়ে আসি। তোমাকেও আমি সেই কারণেই নিয়ে এসেছি। তুলসী ভয় পাথর হয়ে যায়। এর মাঝেই হঠাৎ তুলসী বিষ্ণুর চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে তার ভিতরে যেন এক আলাদাই সাহস পায়। তাই সে পাশে পড়ে থাকা একটা কাঠের টুকরো দিয়ে ওই সাইকোকে আঘাত করে সে বিষ্ণুর কাছে দৌড়ে চলে যায়। এরপর ওই সাইকো সেখানে আসে এবং তুলসীকে বিষ্ণুর কাছ থেকে সে নিয়ে যেতে চায়। বিষ্ণু যখন তুলসীকে দিতে চায় না, তখন সেই সাইকো বিষ্ণুর উপরে আক্রমণ করে। এরপর দুজনের মধ্যে বেঁধে যায় তুমুল তুলকালাম। তবে এই সাইকোর সাথে পেরে ওঠা কি অতই সহজ? তাই শেষমেশ বিষ্ণু এই সাইকোর কাছে হার মেনে গেলে সাইকো একটা ভারী পাথর নিয়ে তার মাথা লক্ষ্য করে যখন মারতে যাবে, তখন একটা বাঘের গর্জনের আওয়াজ শুনতে পেয়ে সবাই পিছনে তাকিয়ে দেখে যে একটা বাঘ আসছে এবং ধীরে ধীরে সেই বাঘ ওই সাইকোর দিকে এগিয়ে আসে। তুলসী আর বিষ্ণু নীরব দর্শকের মতো সেই বাঘের দিকেই তাকিয়ে থাকে। আর সেই বাঘ সাইকোকে তার মুখে করে জঙ্গলের ভিতর নিয়ে চলে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। কথায় বলে না, যার কেউ নেই তার একজন আছে। এই বাঘটা হয়তো সেই একজনই। তো যাই হোক ভাই, কেউ লাইক না দিয়ে যাইয়েন না। আপনার কাছে হয়তো ওই লাইকটা কিছুই না, কিন্তু আমার কাছে অনেক কিছু। আর আমার সাবস্ক্রাইবার খুবই কম, তাই যদি ইচ্ছা হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর কেউ কমেন্ট করুক বা না করুক, আপনি অন্তত একটা কমেন্ট করেন ভাই। আপনাদের কমেন্ট না পাইলে মনটা ভীষণ খারাপ লাগে, বিশ্বাস করেন।